আজকে আমরা একটু রেজিন সম্পর্কে ডিসকাস করব। রেজিন কি, তার আগে বলে নেওয়া ভালো যে রেজিন কি সেটা জানার আগে আমরা ড্রিঙ্কিং ওয়াটার বা ওয়াটারের কি কি ক্যাটাগরি থাকা উচিত তা সম্পর্কে একটু জানব। দেখে যে ওয়াটার বা জল, ওয়াটার হচ্ছে আমার একেবারে এসেন্সিয়াল একটা কম্পাউন্ড। এই ওয়াটারের অনেকগুলো মাত্রায় আমরা তার পিওরিটিকে অ্যানালিসিস করি। যেমন প্রথম হচ্ছে মানে যে কোনো পিওর ওয়াটারকে অবভিয়াসলি সেটাকে হতে হবে, বা ওয়াটার পিওর হতে গেলে তাকে অবভিয়াসলি হতে হবে অর্ডারলেস, কালারলেস, এবং কালারলেস। তার একটা নির্দিষ্ট পিএইচ থাকতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পিএইচ থাকতে হবে। পিএইচের মাত্রা 6-এর কম নয়, আবার 8-এর বেশি নয়। আমরা জানি বিশুদ্ধ ওয়াটারের পিএইচ হচ্ছে, পিওর ওয়াটারের পিএইচ যদি শুধুমাত্র ওয়াটার থাকে তার পিএইচ হওয়া উচিত আমার 7, যেটা আমার নিউট্রাল পিএইচ। বিশুদ্ধ পিওর ওয়াটারের পিএইচ হওয়া উচিত আমার 7, পিএইচ হওয়া উচিত 7, যেটা নিউট্রাল পিএইচ। এখন পুরোপুরি বিশুদ্ধ ওয়াটার, অর্থাৎ শুধুমাত্র ওয়াটার, আমরা ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে বলি, ড্রিঙ্কিং ওয়াটার পুরোপুরি পিওর, একেবারে পিওর মানে অনলি ওয়াটার থাকলে সেটাও কিন্তু অতটা হেলদি না। হেলদি ওয়াটার, তার কারণ থ্রু ওয়াটার হিউম্যান বডিতে অনেক মিনারেলস আমাদের শরীরে পৌঁছায়, অনেক প্রয়োজনীয় এসেন্সিয়াল মিনারেলস যেগুলো থ্রু ওয়াটার আমাদের হিউম্যান বডিতে পৌঁছায়। সুতরাং সেই সমস্ত মিনারেলসগুলো একটা প্রকৃত মাত্রায় আমার পানীয় জলে বা ড্রিঙ্কিং ওয়াটারে থাকা উচিত। সেই ড্রিঙ্কিং ওয়াটারে যেমন কী কী হতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড থাকা উচিত, একটা নির্দিষ্ট মাত্রায় সোডিয়াম ক্লোরাইড থাকা উচিত, একটা নির্দিষ্ট মাত্রায় সামান্য ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকা উচিত, একটা নির্দিষ্ট মাত্রায় পটাশিয়াম ক্লোরাইড থাকা উচিত। এগুলো কিছুটা জিঙ্ক থাকলেও ভালো হয় আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য জিঙ্ক কিছুটা থাকলে ভালো হয়। তো এই ধরনের মলিব্রাম কিছুটা আমার সেলিনিয়াম, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই ধরনের কিছু এলিমেন্ট আমাদের পিওর ওয়াটারে থাকলে ভালো। ওই জন্যে আমরা যখন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাই, বিশেষত যে কোনো ব্র্যান্ডেড, খুব ভালো ব্র্যান্ডেড প্যাকেজ ওয়াটারগুলো, যেমন বিসলারি বা কিনলে, এদের প্রত্যেকটা পাউচে আমরা দেখতে পাবো যে লেখা রয়েছে উইথ অ্যাডেড মিনারেলস, এবং এদের এই যে ড্রিঙ্কিং ওয়াটারটা যেটা তৈরি করা হয়েছে, এই ওয়াটারগুলো তো গ্রাউন্ড ওয়াটার হয়, অথবা কোনো নদীর জল হয়। তো যেমন আমাদের গঙ্গা প্রদেশের গঙ্গা সমভূমি অঞ্চলে গঙ্গার জল হয়। আমার সেই ওয়াটারটাকে কিভাবে পিউরিফিকেশান করা হয়েছে তার একটা টেকনোলজি লেখা থাকে। যেমন কি লেখা থাকে, রিভার্স অসমোসিস। দ্যাট মিন্স ওয়াটারটাকে পিউরিফাইড করা হয়েছে বিপরীত অভিস্রাবণ প্রক্রিয়া বা রিভার্স অসমোসিস প্রক্রিয়ায়। দ্বিতীয় লেখা থাকে ওজন ট্রিটেড। হ্যাঁ, কেন?
আমাদের ওজন ট্রিটেড, আর কি লেখা থাকে আমার ইউভি ট্রিটেড, ইউভি ট্রিটেড, এই সমস্ত জিনিসগুলো লেখা থাকে। উইথ অ্যাডেড মিনারেলস কথাটার অর্থ হলো ওর মধ্যে আমরা কিছু পরিমাণ মিনারেলস অ্যাড করেছি। রিভার্স অসমোসিস শব্দের অর্থ হলো আমরা হচ্ছে বিপরীত অভিস্রাবণ প্রক্রিয়ায় আমরা হচ্ছে অপ্রয়োজনীয় মেটেরিয়ালগুলোকে, জলের মধ্যে যে অপ্রয়োজনীয় মেটেরিয়ালগুলো ছিল সেইগুলো থেকে আমরা ফিল্ট্রেশন করেছি। ওজন ট্রিটেড মানে ওজন দিয়ে আমরা সেটাকে ট্রিট করে সেটাকে জীবাণুমুক্ত করে, ওজন ও ইউভি দ্বারা আমরা সেটাকে জীবাণুমুক্ত করেছি। এইভাবে আমরা এই সমস্ত জিনিসগুলো লেখা থাকে একটা প্যাকেজ ওয়াটারে, আমরা দেখলে বুঝতে পারবো। এখন আমরা অর্থাৎ একটা যে পানীয় জল বা একটা ওয়াটার, তার অনেকগুলো ক্রাইটেরিয়ার প্রয়োজন। যেমন প্রথমে আমরা বললাম যে ওয়াটারকে হতে হবে অর্ডারলেস এবং হচ্ছে কালারলেস এবং হচ্ছে অর্ডারলেস। দ্বিতীয় হতে হবে তাদের একটা নির্দিষ্ট পিএইচ থাকতে হবে। তৃতীয় হচ্ছে তার যে টিডিএস, একটা নির্দিষ্ট মাত্রায় টিডিএস থাকতে হবে। টিডিএস শব্দের অর্থ হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ ওই ওয়াটারটার মধ্যে কত পরিমাণ সলিড ডিজলভ আছে, তাতে সেটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে। ঠিক আছে, আমরা কোনো যদি অ্যাকোয়াগার্ড কিনি বা কিনি, তার স্পেসিফিকেশানে কিন্তু টিডিএসের মাত্রাটা দেওয়া থাকে। 4 নম্বর, অবশ্যই ওই ওয়াটারের কলিফর্ম কাউন্ট 0 হতে হবে। কলিফর্ম কাউন্ট অবশ্যই 0 হতে হবে। এই কলিফর্ম কাউন্টটা হচ্ছে কলিফর্মে হচ্ছে একটা কলি, একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া দ্বারা এই কাউন্টটা করা হয়, তাই এটাকে বলা হয় কলিফর্ম কাউন্ট। সেই কলিফর্ম কাউন্ট দ্যাট মিনস হচ্ছে ওই জলের মধ্যে কোনো প্রকার জীবাণু থাকা চলবে না, কোনো প্রকার জীবাণুযুক্ত জল কিন্তু আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক। এবার তার নির্দিষ্ট একটা আর্সেনিকের মাত্রা থাকতে হবে, নির্দিষ্ট একটা ফ্লুরাইডের মাত্রা থাকবে, নির্দিষ্ট প্রত্যেকটা আয়নের একটা নির্দিষ্ট করে মাত্রা থাকবে। সেই মাত্রাগুলো যেন না ওভার হয়ে যায়। বিশেষত আর্সেনিক, যেমন আর্সেনিক বা ফ্লুরাইড, এইগুলো খুব হচ্ছে আমাদের শরীরে ক্ষতিকারক, বা এনি টাইপ অফ হেভি মেটাল সাচ আজ lead, ক্যাডমিয়াম, মার্কারি, এই যে কোনো হেভি মেটাল তাদের একবারে না থাকলেই ভালো, তবুও তাদের একটা সেফ লিমিট আছে, মানে হচ্ছে হু কর্তৃক একটা সেফ লিমিট বলে দেওয়া আছে। যেমন আর্সেনিকের ক্ষেত্রে আমার হচ্ছে 0.05 ppm হচ্ছে আমার হচ্ছে তার হচ্ছে মাত্রা থাকতে হবে, এবং ফ্লুরাইডের ক্ষেত্রে আমার 1 mg per লিটার হচ্ছে মাত্রা থাকলেই আমার হচ্ছে সেটা সেফ বলা হয়। এখন আমরা পড়তে এসেছি রেজিন। এরপরে আমরা এই রেজিনের আসার আগে আরও কয়েকটা জিনিস আমরা একটু বুঝে নেব, যেটা হচ্ছে মানে হার্ড ওয়াটার বা খড় জল, আর সফট ওয়াটার বা মৃদু জল। কি হার্ড ওয়াটার যে সমস্ত জলের মধ্যে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে না, অর্থাৎ সাবান দিয়ে আমরা ফেনা তৈরি করতে চাইলে সাবানের বেশ কিছু অংশ অপচয় হয়, তারপর সাবানে ফেনা তৈরি হয়, অর্থাৎ এক্সেস সাবান লাগে, তাদের আমরা বলি হার্ড ওয়াটার। আর সফট ওয়াটার কি? সফট ওয়াটার যে সমস্ত ওয়াটারে আমরা সাবান দিয়ে ফেনা করতে চাইলে আমাদের ইজিলি যে ফেনা উৎপন্ন হয়, তাদের আমরা সফট ওয়াটার বলবো। এখন হার্ড ওয়াটার বা সফট ওয়াটার, এই সফট ওয়াটারে যে কেনই বা আমার হার্ড ওয়াটারে বেশি পরিমাণ সাবানের প্রয়োজন হয়, সফট ওয়াটারে কেনই বা আমার হচ্ছে কম পরিমাণ সাবানেই ফেনা তৈরি হয়ে যায়। আসলে হার্ড ওয়াটারের মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ আমার হচ্ছে থাকে, মানে হচ্ছে আমার এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট
ডিজলভ থাকে। জেনারেলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হচ্ছে এবং হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের হচ্ছে ক্লোরাইড, ক্লোরাইড, সোডিয়াম, এদের ক্লোরাইড, সালফেট, ঠিক আছে, এদের ক্লোরাইড, সালফেট, বিশেষত ক্লোরাইড, সালফেট আছে, কার্বনেট, বাইকার্বনেট, এই যৌগ, এই হচ্ছে সল্টগুলো হচ্ছে ডিজলভ থাকার কারণে ওয়াটার হচ্ছে হার্ড ওয়াটারে পরিণত হয়। দ্বিতীয়, সফট ওয়াটার। এই সফট ওয়াটারে কিন্তু এই ধরনের আছে সল্টগুলো বেশি মাত্রায় থাকে না, তাই তারা সহজে আমার হচ্ছে ফেনা উৎপন্ন করতে পারে। এখন সফটওয়্যারে যদি বলে হার্ড ওয়াটারের একটা সোর্স কি, এনি গ্রাউন্ড ওয়াটার ইজ এ হার্ড ওয়াটার। তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, সোডিয়াম থাকে, এবং তাদের সালফেট, ক্লোরাইড এবং হচ্ছে কার্বনেট হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে জমা থাকে। কিছু হচ্ছে নদীর জল, কিছুটা হার্ড ওয়াটার। বাট সফট ওয়াটার কি? সফট ওয়াটার হচ্ছে আমাদের ডিস্টিল ওয়াটার, রেন ওয়াটার, এইগুলো জেনারেলি সফট ওয়াটার। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে যে হার্ড ওয়াটার বা সফট ওয়াটারে কেন সহজে ফেনা তৈরি করতে পারে না? আসলে সাবান হলো একটা লং চেন পোলার কম্পাউন্ড, যার একদিকটা রয়েছে নন পোলার পার্ট, আর একদিকটা রয়েছে পোলার পার্ট। অর্থাৎ দিস সাইড ইজ হচ্ছে নন পোলার পার্ট অ্যান্ড দিস সাইড ইজ পোলার পার্ট। এই পোলার পার্ট এবং নন পোলার পার্টটা থাকার কারণে জেনারেলি সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট or sodium permitted. Sodium stearate and sodium permitted কি? অ্যাকচুয়ালি স্টিয়ারিক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিডের সোডিয়াম সল্টকে আমরা সোডিয়াম যে স্টিয়ারেট মিনস হচ্ছে স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম পামিটেড মিনস হচ্ছে পামিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, পটাশিয়াম স্টিয়ারেট মিনস হচ্ছে স্টিয়ারিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট, অ্যান্ড পটাশিয়াম পামিটেড মিনস হচ্ছে পামিটিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। অ্যান্ড স্টিয়ারিক অ্যাসিড কি? স্টিয়ারিক অ্যাসিড একটা লং চেন অ্যাসিড, যার হচ্ছে ফর্মুলা হচ্ছে C17H35COO আমার হচ্ছে Na। এটা হচ্ছে আমার স্টিয়ারিক অ্যাসিড। এখন এই স্টিয়ারিক অ্যাসিডের Na ইজ আমার লাইটার ক্যাটায়ন, অর্থাৎ খুব হালকা হচ্ছে ক্যাটায়ন। যখন স্টিয়ারিক অ্যাসিড C17H35COO কোনো ক্যালসিয়াম 2+ বা ম্যাগনেসিয়ামের কোনো সল্ট দ্বারা হবে, এদের কাছে চার্জ অনেক বেশি থাকার কারণে এই সোডিয়ামকে রিপ্লেস করে দেবে, অর্থাৎ আমার উৎপন্ন হয়ে যাবে C17H35COO2Ca। এইটা কিন্তু এই H2Ca এই জিনিসটা কিন্তু আমার হচ্ছে H2Ca এই জিনিসটা কিন্তু আমার জলে আমার অদাব্য, এটা অদাব্য, অর্থাৎ এটা আমার হচ্ছে প্রেসিপিটেট পড়ে যাবে, সলিউশন থেকে প্রেসিপিটেট পড়ে যাবে, এটা সলিউশন থেকে প্রেসিপিটেট পড়ে যাবে। অর্থাৎ যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ক্যালসিয়াম আয়নটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার প্রেসিপিটেট পড়তে থাকবে, কোনো প্রকার ফেনা উৎপন্ন হবে না। যখন ক্যালসিয়াম আয়নটা শেষ হয়ে যাবে, বাকি সাবানটা
তখন তারপর থেকে কিন্তু আমার হচ্ছে ফেনা তৈরি করতে কাজে সারফেস টেনশনকে করে আমার হচ্ছে ফেনা তৈরি করবে। ঠিক আছে, এবার এখন এই যে আয়নগুলো এই হার্ডনেসকে আমরা ppm এককে মেজার করি। এই আয়নগুলোকে আমার জল থেকে আয়নগুলোকে সেপারেট করার একটা টেকনিক হলো হচ্ছে রেজিন এক্সচেঞ্জ। হোয়াট ইজ রেজিন এক্সচেঞ্জ? রেজিন এক্সচেঞ্জ হলো আমার, আসলে রেজিন কি? রেজিন হলো একটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড, অর্থাৎ একটা জৈব যৌগ। সেটা কী ধরনের জৈব যৌগ? আইদার হচ্ছে সালফোনিক অ্যাসিডের জৈব যৌগ অথবা কোনো অ্যামিনের জৈব যৌগ। অর্থাৎ রেজিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে সালফোনিক অ্যাসিড রয়েছে, বা রেজিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে অ্যামিন গ্রুপ রয়েছে। তাহলে এই অর্গ্যানিক কম্পাউন্ডগুলোকে আমরা আর দিয়ে, মানে হচ্ছে অর্গ্যানিক কোনো মূলককে আমরা আর দিয়ে লিখি, যেখানে আর হলো যে কোনো অ্যালকিল গ্রুপ, অর্থাৎ লং চেন একটা অ্যালকিল গ্রুপ। অর্থাৎ এখানে ধরুন CH3 CH2 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 এরকম করে একটা লং চেন অ্যালকিল গ্রুপ হচ্ছে, গ্রুপকে আমরা এক্সপ্রেস করি অ্যাজ আর দিয়ে। এই আর অর্থাৎ রেজিন হচ্ছে RSO3H অর্থাৎ অ্যালকিল সালফোনিক অ্যাসিড, or RNH2 বা অ্যালকিল অ্যামিন। এখন এই RSO3H থাকার সত্ত্বে কীভাবে কী করে এই RSO3H আমরা বলে রাখা ভালো যে রেজিনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, আর একটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনটা হচ্ছে আমার অ্যালকিল সালফোনিক অ্যাসিড, আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনটা হচ্ছে অ্যালকিল অ্যামিন। এই অ্যালকিল অ্যামিনটা জলের সঙ্গে এই অবস্থাতে থাকে অ্যালকিল অ্যামিন, অর্থাৎ RNH2 ইজ দ্য অ্যালকিল অ্যামিন। ওয়াটার যখন ভেঙে যায় H প্লাস প্লাস OH মাইনাস, তখন আমার হচ্ছে এই H প্লাসটা যেহেতু হচ্ছে অ্যামিন গ্রুপ, একটা অ্যাসিড বেসিক গ্রুপ, কারণ এর মধ্যে একটা লোন পেয়ার আছে। অ্যাকর্ডিং টু আমার লুইস অ্যাসিড বেস থিওরি, base is a substance which can donate a pair of electron. That means amine group have a available lone pair which can easily donate someone. That means alkyl amine is a basic compound. এই কি করবে, এই অ্যাসিডের সঙ্গে করে আমার উৎপন্ন হবে RNH3 প্লাস অ্যান্ড HO মাইনাস। আসলে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন হচ্ছে RNH3 প্লাস OH মাইনাস, এবং ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন হলো RSO3H। এখন এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন, এই দুজনের মধ্যে আমরা কিভাবে এই রেজিনটা কাজ করে, রেজিন কাজ করে হচ্ছে আমার কিভাবে রেজিন কাজ করে। ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের কথা ফার্স্ট ধরা যাক। ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন মিন্স কি RSO3
এইচ। এই যদি জলে যখনই এ হবে ডিজলভ হবে, এ কি উৎপন্ন করবে, আর SO3 মাইনাস প্লাস এইচ প্লাস। এখন এই এইচ প্লাসটা, এখন এই RSO3 মাইনাস এখানে ইজিলি এইচ প্লাস দেবে, অর্থাৎ যে কোনো ক্যাটায়ন RSO3H, ধরো M একটা ক্যাটায়ন M প্লাস, তাহলে কি করবে, RSO3H এই M প্লাস আয়নটা ক্যাটায়নটাকে নিয়ে নেবে, অর্থাৎ RSO3M পরে এতে পরিণত হবে এবং H প্লাস দেবে। অর্থাৎ আমার ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন অ্যাকসেপ্ট এনি টাইপস অফ ক্যাটায়ন except H plus, that means হাইড্রোজেন আয়ন ছাড়া RSO3 এই যে কোনো একটা ক্যাটায়নকে অ্যাকসেপ্ট করে নেবে এবং তার পরিবর্তে একটা ক্যাটায়ন অর্থাৎ হচ্ছে H প্লাস একটা H প্লাস আয়ন দেবে। অর্থাৎ একটা ক্যাটায়নকে অ্যাকসেপ্ট করলো, যে কোনো আদার্স ক্যাটায়নকে অ্যাকসেপ্ট করবে এবং পরিবর্তে আমার হচ্ছে H প্লাস দেবে। সো যত ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে যত পরিমাণ হচ্ছে আমার এক্সচেঞ্জ হবে, মেটাল যত এক্সচেঞ্জ হবে তত এইচ বেশি বেশি করে এইচ প্লাস আমাকে দেবে। এখন এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে জলটাকে পাঠালে, তাহলে সমস্ত একটা জলকে আমরা জলকে একটা আমার হার্ড ওয়াটারকে এই হার্ড ওয়াটারকে আমরা প্রথমে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে পাঠাবো। এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন এর মধ্যে দিয়ে পাঠালে আমার হচ্ছে শুধুমাত্র ক্যাটায়ন হিসেবে H প্লাস বাদে সমস্ত ক্যাটায়ন কী হয়ে যাবে, এখানে অ্যাবসর্ব হয়ে যাবে, পড়ে থাকবে যে ওয়াটারটা পড়ে থাকবে, সেই ওয়াটারটা কী থাকবে, এখানে ছিল কি ক্যাটায়ন আর অ্যানায়ন, তাহলে এখানে থাকবে কি ক্যাটায়ন হিসেবে শুধুমাত্র H প্লাস থাকবে আর অ্যানায়ন থাকবে। এরপরে আমরা এই ওয়াটারটাকে একটা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে পাঠাবো। এই অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে পাঠালে আমার হচ্ছে আমরা এই সমস্ত অ্যানায়নগুলো হচ্ছে দূর হয়ে যাবে এবং তার মধ্যে অ্যানায়ন হিসেবে শুধুমাত্র OH মাইনাস থাকবে। সো H প্লাস প্লাস OH মাইনাস, দ্যাট মিনস হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনেতে আমরা কি ওয়াটারটার মধ্যে কি কন্টামিনেটেড হলো, H প্লাস কন্টামিনেটেড হলো, আর হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের মাধ্যমে ওয়াটারটার মধ্যে OH মাইনাস আয়ন কন্টামিনেটেড হলো। সো H প্লাস প্লাস OH মাইনাস ইজ নাথিং বাট দ্য H2O, অর্থাৎ জলের মধ্যে এখনো জল চলে এলো, কোনো প্রকার ক্যাটায়ন আর অ্যানায়ন থাকলো না, তাহলে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন গেল। এবার অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন কীভাবে করে? অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন দ্যাট মিনস আমার হচ্ছে NH2NH3 প্লাস HO মাইনাস, এটা হচ্ছে একটা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। এখানে আমরা একটা অ্যানায়ন A মাইনাসকে যদি এ করি, সেটা উৎপন্ন হবে আর NH3 প্লাস A মাইনাস, এই অ্যানায়নটাকে নিয়ে নেবে, প্লাস হচ্ছে পরিবর্তে আমাকে দেবে HO মাইনাস, অর্থাৎ একটা হাইড্রক্সিল আয়ন দিয়ে দেবে। এইভাবে আমার অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনটা আমার হচ্ছে এতে পরিণত, এইগুলোকে সমস্ত অ্যানায়নগুলোকে নিয়ে নেবে এক্সেপ্ট OH মাইনাস। তাহলে এই অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের মাধ্যমে আমরা ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে পেলাম হচ্ছে H প্লাস, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের হচ্ছে পর এক্সচেঞ্জ হওয়ার পর পেলাম OH মাইনাস, দুজন কম্বাইন করে উৎপন্ন করবে জল, দ্যাট ইট মিনস হচ্ছে একটা নিউট্রাল কম্পাউন্ডে পরিণত করবে। এইভাবে আমার ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন কাজ করে। এখন রেজিন আমরা কি চোখে দেখেছি? হ্যাঁ, রেজিন আমরা দেখেছি। অ্যাকোয়াগার্ড বা এর মধ্যে যে সাদা চুনির মতো অংশ থাকে, সেগুলোই আসলে রেজিন। এবার ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন বা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন কোনটা কিভাবে আমরা ইউজ করব, অর্থাৎ আমরা একটা রেজিনকে হচ্ছে ইউজ করলাম, সার্টেন টাইম ইউজ করার পর রেজিনের এই যে ক্যাটায়নকে এক্সচেঞ্জ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে
বা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের অ্যানায়নকে এক্সচেঞ্জ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। এই ক্যাটায়নকে এক্সচেঞ্জ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া, অ্যানায়নকে এক্সচেঞ্জ করার ক্ষমতা ধীরে ধীরে কমে গেলে তাহলে আর তখন ভালোভাবে আমার এক্সচেঞ্জ হবে না। তখন আমাদের কি করতে হবে, এই রেজিনগুলোকে পুনরুদ্ধার করতে হবে, অর্থাৎ রেজিনগুলোর অ্যাক্টিভিটি আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আমরা রেজিনের অ্যাক্টিভিটি আগের অবস্থায় কিভাবে ফিরিয়ে দিতে পারি, ধর আমার হচ্ছে RSO3 এতে পরিণত হয়ে আছে, একটা মেটালের সঙ্গে RSO3 এতে পরিণত হয়ে আছে, এটা RSO3 - M+। এখন এর মধ্যে এটা যদি 2 মোলার মানে হচ্ছে হাইলি কনসেন্ট্রেটেড, দ্যাট মিনস হচ্ছে প্রায় 2 মোলার আমরা কোনো অ্যাসিড সাচ অ্যাজ HCl অর H2SO4 দিয়ে আমরা কী করি, একটু হিট করি, তাহলে পুনরায় আবার কি উৎপন্ন হবে, আর এক্সচেঞ্জ রেজিনটা RSO3 উৎপন্ন হবে, SO3H উৎপন্ন হবে এবং হচ্ছে H উৎপন্ন হবে এবং হচ্ছে M+ পরিণত হবে, অর্থাৎ আমার হচ্ছে রেজিনটা পুনরুদ্ধার হবে। একইভাবে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনকেও পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ আমরা কি পেলাম, যে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মাধ্যমে সমস্ত ক্যাটায়নকে দূর করে দিলাম, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের মাধ্যমে সমস্ত অ্যানায়নকে করে দিলাম। তার ফলে আমার এই যে জলটার মধ্যে কোনো প্রকার ক্যাটায়ন হিসেবে কোনো প্রকার থাকছে না, আবার র্যাডিক্যাল থাকছে না, আবার অ্যানায়ন হিসেবেও কোনো প্রকার র্যাডিক্যাল থাকছে না। দ্যাট মিনস দিস ওয়াটার ইজ কমপ্লিটলি পিওর ইন নেচার। তাহলে আপাতত এই রেজিনটা থাক, পরে যদি কোনো প্রবলেম থাকে আমরা আরও একদিন ডিসকাস করব।